দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস, এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আমরা চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে। চলছে শিল্পী শুভব্রত নন্দীর একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীর নাম সাইলেন্ট ক্যাকোফনি, আর গল্পটা প্রদর্শনীর একেবারে অন্যরকম। নাগরিক জীবনের একদম অদেখা একটা দিক, এই ইট কাঠ পাথরের জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা একটা অন্যরকম জীবন। শহর কলকাতার মাটির তলায় বহমান একটা আলাদা জীবন, এই সব নিয়েই অসাধারণ একটি চিত্র প্রদর্শনী। আজকে শিল্পী নিজে থাকবেন আমাদের সঙ্গে, তার থেকে আমরা তার জীবনের গল্প, এই সমস্ত অসাধারণ ছবিগুলোর গল্প সবটাই শুনে নেব। তবে তার আগে এই প্রদর্শনীতে উপস্থিত হয়েছেন বেশ কিছু গুণীজন এবং শিল্পের ছাত্রছাত্রীরা। তাদেরও একটু মতামতটা শুনে নেব, এক্সিবিশন তাদের কেমন লাগছে, তারপরে আমরা শুনবো শিল্পীর কথা। শুভব্রত অনেক দিন ধরে কাজ করছে। ও যখন শুরু করেছিল তখন এই যে শহরের যে ল্যান্ডস্কেপ, এই যে হাই রাইজগুলো তৈরি হচ্ছে, এবং হাই রাইজগুলো তৈরি হচ্ছে পুরনো শহরকে ভেঙে দিয়ে একটা নতুন একটা যে আমাদের যে ক্যাপিটালিজমের যে একটা উদ্ধত সেটাকে, তার একটা প্রকাশ তার মধ্যে ছিল। শুভব্রত সেটা দিয়ে শুরু করে এই যে শহর ভেঙে যাওয়া, তারপর কেবলই ঊর্ধ্বমুখী হয়ে বেড়ে যাওয়া, এর ভিতর দিয়ে যে মানে বঞ্চিত মানুষদের যে দুঃখ কষ্ট, এগুলোর একটা প্রতীক তৈরি করেছিল প্রথমে। তারপর ওর ফর্মটা ডিসইন্টিগ্রেট করতে করতে, ভাঙতে ভাঙতে অনেকটা অ্যাবস্ট্রাকশনের দিকে চলে গেছে, এবং এমন একটা অ্যাবস্ট্রাকশন যার পশ্চাৎপটে একটা কালো অন্ধকার রয়েছে, তার পেছনে সেই বাড়িগুলো এখন আর সেরকম মানে নেই, পূর্ণ নেই, আস্ত নেই, সেগুলো শ্যাটার করে গেছে, এবং সব একটা ভাঙনের মধ্য দিয়ে একটা নতুন ধরনের অ্যাবস্ট্রাকশন তৈরি করেছে। অ্যাবস্ট্রাকশনের একটা নতুন সংজ্ঞা, ডেফিনেশন ওর ছবি থেকে পাওয়া যায়, যার মূলে হচ্ছে এই যে ভাঙন, এই যে মানবতার ভাঙন, এই শহরের অট্টালিকার প্রতীকে ও সেটা উপস্থাপিত করতে চাই। সেটাই ওর ছবির বৈশিষ্ট্য। এক্সিবিশনটা তো খুব ভালোই লাগছে। আমি স্যার স্টুডেন্ট, স্যার থেকে 3 বছর ধরে আমি শিখছি। তো স্যার করে যেরকম ওটা বহুত ভালো লাগে, আর স্যার থেকে আমি শিখতে অনেক ইন্সপিরেশন পাই। So I'm like I just want to learn from him, and like she's my friend, and she's learning from him. So he is like awesome. Like it's beautiful, like full of creativity and full of like thoughts, full of like I have no words to say about his creativity. Like it's out of mind. Like how a person can think so deep. Like I am just thinking like how the thoughts came into his mind and how he has achieved that painting. Like every single detail is like so beautifully represented, and it's actually very beautiful, and I would uh, learn from him, and I want to know all about the single details here, so just that. খুবই ভালো লাগছে। আর সব পেন্টিং বা টেক্সটাইলের যে ডিপার্টমেন্টটা ওখানে কাজ প্রদর্শিত হচ্ছে, খুবই অভিনব একটা ছোঁয়া আমি দেখতে পেয়েছি। আর টেক্সটাইল যে শুধুমাত্র জামা কাপড়ে সীমাবদ্ধ সেটা নেই, ওনারা ওটা বুঝিয়েছেন, ভেঙেছেন স্কাল্পচারের মাধ্যমে। তো খুবই ভালো লেগেছে। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি শিল্পী শুভব্রত নন্দীকে। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, গ্যালারিতে ঢুকেই চোখে লাগছে যেটা একদম ইউনিক একটা স্টাইল, একদম অন্যরকম কালার সিলেকশন, অন্যরকম তুলি স্ট্রোক। তো এতটা ইউনিক নিজের স্টাইল তৈরি হলো কিভাবে? না, স্টাইল ঠিকভাবে তৈরি হয় না। আমি ধরো কাজ করছি প্রায় 25 বছর। শুরুর দিকে যেটা হতো, অনেক কিছু করতাম, তো সেটা যে এই দিকে টার্ন করবে তখন তো বোঝা যায়নি। এবারে করতে 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 একটা সময় যেরকম বদলাচ্ছে, আমিও বদলাচ্ছি, ছবি বদলাচ্ছে, স্টাইলও বদলাচ্ছে। মানে ছবির স্টাইল কিন্তু ভেবে যে আমি আজকে এটা লাল লাগাবো, কালকে নীল লাগাবো, পরশু হলদে লাগাবো, সেটা হয় না।
আর সেটা হলে সেই ছবিগুলো গ্রাফিক হয়ে যায়, যেটা গ্রাফিক আর্টিস্ট বা যে কোনো চ্যানেলের কাজে আমি একটা সময় করতাম, যে সেগুলো হয়। কিন্তু ছবি ক্যানভাসে আঁকতে গেলে একটু ফ্রি ছেড়ে দিতে হয়, যখন যেরকম। যেমন প্রথম দিকে যে ছবিগুলো ছিল সেগুলো যেরকম কংক্রিট জাঙ্গল যেখানে আমরা থাকি, সেইগুলোই বেশি হতো। তার মধ্যে থেকে জন্তু জানোয়ারের মুখটুক বেরিয়ে টেরিয়ে আসতো, বেশ ক্রুড, ভীষণ ক্রুড। আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেটা হলো, ওই জন্তুগুলো ডিসঅ্যাপিয়ার করে গেল, মানে জন্তুগুলো রইলো কিন্তু আমি আর মানে দেখানোটা বন্ধ হয়ে গেল। তখন কি হলো, ওই জন্তু থাকার ফলে, জন্তু মানে সেগুলো তো ঠিক জন্তু আকারে নয়, মানসিক জন্তু, মানুষের মনের মধ্যে যে জন্তু থাকে সেগুলোর প্রভাবটা ছবিতে আসতে শুরু করলো। এবং তারপরেও আস্তে আস্তে এখন যেটা হলো, মানে গত 5-6 বছর ধরে যেটা চলছে, যে ছবির ভাবনাগুলো একটু লুসিড আর একটু নরম হচ্ছে, কিন্তু এর মধ্যেও সমস্যাগুলো আছে, অ্যাবস্ট্রাকশন আছে, খারাপ লাগা আছে, কিন্তু সেটা অনেক নরমভাবে উপস্থাপিত হচ্ছে, যেটা অনেকটা বয়সের জন্যই হচ্ছে। কারণ মানুষের বয়স বলে মানুষ একটু নরম হয়, এবং তার জন্য ছবির কনস্ট্রাকশন নরম হয়, ছবির রং নরম হয়। ছবি অনেক স্ট্রং হয় কিন্তু রংটা নরম করে দেওয়া হয়। আর যদি রঙের কথা বলো, আমার প্রথম থেকে অ্যাকচুয়ালি আমি যাদের ছবি দেখে বড় হয়েছি, সমীরাইচ, হিরণ মিত্র, অমিতাভ ধর, এদের কালার প্যালেটগুলো আমার খুব টানতো। এরা যে যে রঙে কাজ করতেন। তারপর আস্তে আস্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি কিছু আঁকতে শুরু করলাম। তারপর মনে হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা খুব মজার, কারণ ব্ল্যাক মানে আমাদের সেখানে যেটা হয়েছে কালারলেসনেস, আর হোয়াইট মানে অল কালার্স। হ্যাঁ, মাঝে একটা মিডল টোন দরকার। তো সেরকম করতে শুরু করেছিলাম। তারপরে আস্তে আস্তে সেখানে কিছু কিছু রং এমনিই আসতে শুরু করলো, আমি ভেবে আনিনি। যেমন এইটাতে অনেক কিছু কিছু রং ঢুকেছে, নীল, একটু খয়েরি, একটু লাল, একটু হলুদ। হ্যাঁ, এগুলো কিন্তু আমি জেনে বুঝে একটা লাল রং একটা হলদে রং দেবো তা কিন্তু না, এটা হয়ে গেছে করতে করতে। আর এভাবেই হয়তো ছবিটা হয় যে স্পন্টেনিয়াসলি বেরোয়, অনেকটা ভেবে একটা এটা দেবো, এটা করব, সেটা কিন্তু হয় না। এইভাবেই ব্যাপারটা হয়েছে আর কি। এই যে এক্সিবিশনটা এখন চলছে, এই এক্সিবিশনের প্রত্যেকটা ছবির একটা পার্টিকুলার প্যাটার্ন রয়েছে, এবং পার্টিকুলার কোথাও গিয়ে একটা মিনিং, যেন একটা গোষ্ঠীবদ্ধভাবে ওরা একটা কিছু বিষয়কে ইন্ডিকেট করছে, এটা আমরা হালকা বুঝতে পারছি। কিন্তু এই এক্সিবিশনটা নিয়ে একটু আপনি যদি দর্শকদের বলে দেন। আগের যে প্রথম এককটা হয়েছিল 2017-তে, তার নাম ছিল ওয়াইল্ড কংক্রিট। এইবারে যেটা নাম দিয়েছি আমি সাইলেন্ট ক্যাকোফোনি। একটা ছোট্ট ক্যাচলাইন আছে, দ্য নয়েজেস দ্যাট কিপ আস অ্যালাইভ। যেমন মানে হচ্ছে ক্যাকোফোনি কখনো সাইলেন্ট হয় না, এটা একটা অক্সিমোরন, মানে এটা এটা ঠিক উল্টো, বিপরীত, বৈপরীত্যের মধ্যে আছে। আওয়াজ তো কখনো নিস্তব্ধ আওয়াজ হয় না, কিন্তু আমরা শহরে থেকে থেকে আমাদের চারপাশে চিৎকৃত আওয়াজ, এত কোলাহল শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমাদের কানে আর ওগুলো ঢোকে না। যার ফলে আমাদের যদি একটা নিস্তব্ধ জায়গায় রেখে আসা হয়, আমরা দুদিনের বেশি থাকতে পারবো না, আমাদের ফিরে আসতে হবে। তার কারণ হচ্ছে এই ক্যাকাফোনিটা সাইলেন্ট হলেও আমরা এটা ছাড়া বাঁচতে পারি না। তো তাই জন্য আমি এটার নাম দিয়েছি সাইলেন্ট ক্যাকোফোনি, আর ক্যাচলাইনটা দিয়েছি দ্য নয়েজেস কিপ আস অ্যালাইভ। এই হচ্ছে এবারে প্রদর্শনীর মূল চিন্তা ভাবনা। এবারের প্রদর্শনীর গল্প, তার সঙ্গে এই যে একদম ইউনিক একটা স্টাইল, সেটা তৈরির পেছনের গল্পটাও আমরা একটুখানি শুনলাম। তবে এই সব শুনতে শুনতে যে বিষয়টা নিয়ে অত্যন্ত কৌতূহল তৈরি হচ্ছে, এবং যেটা জিজ্ঞাসা না করলেই নয়, এই যে এতটা পথ তো পেরিয়ে এলেন ছবি আঁকায়, কিন্তু শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা অ্যাকচুয়ালি এটা একটা খুব সাইকোলজিক্যাল ব্যাপার। একটা ছোট্ট ঘটনা আছে। আমি তখন, আমার 4-5 বছর বয়স, আমি ভীষণ ভায়োলেন্ট ছিলাম। তখন ওই আমাদের সময় একটা ছোট ছোট বিস্কিট পাওয়া যেত, বিভিন্ন রকম জন্তু জানোয়ার করা অনেক। তো আমি সেটা চেয়েছিলাম, মা আমাকে 4-5টা দিয়েছিল, বলেছিল আরও কয়েকটা দাও। মা বলেছিল নেই। আমাদের একান্নবর্তী পরিবার ছিল, 3 তলা বাড়ি, সবাই মিলে থাকতাম। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম রান্নাঘরটা আলাদা, যে তখনও বিস্কুট অনেকগুলো আছে। তা আমি বললাম, আমাকে দিল না। আমি কি করলাম, ওখান থেকে বেরিয়ে এসে দালানে একটা কাঁচের আলমারি ছিল, তাতে একটা ঘুষি মেরেছিলাম। কাঁচ ভেঙে আমার বুকের ডান দিকে ঢুকে গেছিল, অ্যান্ড আই ওয়াজ সেন্সলেস।
তো আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। যদি ওই কাজটা বাঁদিকে ঢুকতো আই উড হ্যাভ বিন স্পট ডেড, যেটা হয়নি, বেঁচে আছি। তো এবারে তখন আমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন যে ওকে ইমিডিয়েটলি এমন একটা কিছুতে দিন যেটা তো এক্সপ্রেস করতে পারবে, কারণ ভিতরে অনেক কিছু হয়, অনেক অনেক মানে অনেক কিছু চলে, ছোট বাচ্চা তো, ওটা বেরোচ্ছে না। হয় আঁকা বা গান বা মিউজিক, কিছু একটাতে দিন। তো তখন সব থেকে সহজ ছিল আঁকায় ঢুকিয়ে দেওয়া। তুই মা গিয়ে একটা আর্ট স্কুলে ভর্তি করে দিয়েছিল। আর্ট স্কুলে ভর্তি হওয়ার পর মাস তিনেকের মধ্যে আমার ওই ধরনের যে বিহেভিয়ার প্যাটার্ন সম্পূর্ণ বদলে গিয়েছিল। এবং এইটার জন্য ওই যিনি সাইকিয়াট্রিস্ট ছিলেন, আমার নাম মনে নেই, অনেক ছোট তো, তিনি প্রথম ওই রাস্তাটা দেখিয়েছিলেন যে ছবি আঁকলে এগুলো হয়। তাও তো ছবি আঁকাআঁকি চলছে, ভাল লাগতো না, একই জিনিস করতে বলতো, আর্ট স্কুল ছেড়ে দিয়েছিলাম। তারপরে একটা আর্ট স্কুল পেয়েছিলাম যেটা ভালোই ছিল। তারপর যেমন হয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিকম, এবং আমার বাড়িতে আমার তো দাদারা, তারা সব কেউ কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এইসব। ছবি আঁকাটাকে মধ্যে কেউ কোনোদিনও ছিল না। আমি ওইসবই করবো, কস্ট অ্যাকাউন্টেন্ট হবো এনতেন। এইবারে মাধ্যমিকে পেলাম স্টার, উচ্চ মাধ্যমিকে পেলাম 52%, গ্র্যাজুয়েশনে পেলাম পি ডিভিশন। মানে এইভাবে নামছে আমার গ্রাফটা, পড়াশোনা করতে ইচ্ছে করছে না। সেই সময় আমাদের স্কুলের একটি ছেলে, তার নাম উৎপল। উৎপল কিন্তু মারা গেছে, নেই আমাদের মধ্যে। উৎপলের বাড়ি গেছি, গিয়ে দেখি ওর ঘরে সাজানো ওয়াটার কালার, সব পাহাড়ে। তাহলে এগুলো কবে করলি? বলে আমি তো আউটডোরে গেছিলাম। বলে আউটডোরে মানে? তুই তো আর্ট কলেজে পড়িস তো? বলছে হ্যাঁ। তাহলে আউটডোর আবার কি? বলছে না, আমাদের কলেজে একটা নিয়ম আছে, সামার ভ্যাকেশন আর পূজা ভ্যাকেশনে দুটো আউটডোর করতে হবে। সেটা পুরুলিয়াও হতে পারে, পেরুও হতে পারে। যেরকম, তো আমাদের পেরু যাওয়ার ক্ষমতা নেই, তো আমি একটু পাহাড়ে গেছিলাম। মানে আমি বললাম, তার মানে এটা বেড়াতে যাচ্ছিস, গিয়ে ছবি আঁকছিস, এটা আবার আর্ট কলেজে এসে দেখাচ্ছিস, তার জন্য মার্কস পাচ্ছিস, বাহ, এটা তো করলে হয়। বললো ভাই অত সহজ না, 2000 পরীক্ষা দেয়, 70 জনকে নেয়। তাহলে বলে প্র্যাকটিস করতে হবে। তাহলে কি করতে হবে? বললো ইন্ডিয়ান মিউজিয়ামে স্টাডি করতে হবে, স্টেশনে গিয়ে ছবি আঁকতে হবে। বাড়িতে বললাম, বাড়িতে তো রেড়ে করে উঠলো, বিকম ছেড়ে দিয়ে সব করবে, কোনো বাড়িতে রাজি হবে না। তো আমাকে নিয়ে গেল, সে বাস্তব করে দিল। তো কলেজের মাস্টারমশাই দেখে বললেন, তোমার যা ড্রয়িং তুমি চান্স পাবে না। বাদন দাস বিখ্যাত, উনি মারা গেছেন, পাবে না, তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো কীভাবে করুন বলে দিলেন, এসব করবে। ওই করতে করতে আর্ট কলেজে চান্সটা হয়ে গেল। তার মানে দেখো, ইট ওয়াজ ডেস্টিন টু বি হ্যাপেন, যে আমি যদি উৎপলের বাড়ি না গেলে আমি কিন্তু আর্ট কলেজে আসতাম না। মানে ওটা আমার ডেস্টিনি ছিল। তো আর্ট কলেজে ভর্তি হয়ে গেলাম। এইবারে আর্ট কলেজে ভর্তি হলাম, আমার গ্রাফটা উঠতে শুরু করলো। যেখানে ওই ফার্স্ট মানে স্টার থেকে পিতে নামলাম, আর্ট কলেজ শেষ করলাম ফার্স্ট ক্লাস পি। মানে এটাই হওয়ার ছিল, ওটা হওয়ার ছিল না। এবং ওটা ওই দিন উৎপলের বাড়িতে না গেলে হতো। ওটা প্রিডেস্টিন টু বি হ্যাপেন, মানে আমি এটা বিশ্বাস করি, যেটা হওয়া সেটা হবেই। এই আমার আর্ট কলেজে ঢোকার ইতিহাস। না, বেশ আড্ডাটা জমে উঠেছে। এই যে শিল্পীর গল্প, তার মাঝখানে একটুখানি বন্ধুত্বের গল্প, বন্ধুদের এই যে একটা আলাদা ইম্প্যাক্ট, সেটা কোথাও গিয়ে একটা মানুষকে পরিপূর্ণ হয়ে উঠতে সাহায্য করে। আর এই যে যে ছেলেটা মাধ্যমিক থেকে ক্রমশ তার মার্কস কমছিল, সে কিভাবে একজন শিল্পী হয়ে উঠলেন, সেই গল্পটাও আমরা শুনলাম। তবে এরপর আমরা যাব এপিসোডের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটায়, যেটার জন্য আমাদের দর্শকরা সবচেয়ে বেশি অপেক্ষা করে থাকেন, অর্থাৎ এই ছবির গল্প, যিনি ছবির স্রষ্টা, তার থেকেই শোনা। আর আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি শিল্পী শুভব্রত নন্দীকে। অলরেডি তার জীবনের বেশ অনেকখানি গল্প আমরা শুনে ফেলেছি। এরপর আমরা শুনবো একে একে তার হাত দিয়ে সৃষ্টি হওয়া সমস্ত ছবির গল্প। তবে তার আগে একটা ছোট্ট প্রশ্ন করব। এই যে একটা দীর্ঘ সময়ের কথা বললেন, নিজেকে তৈরি করা, হঠাৎ করে একটা অন্য জনার থেকে পুরোপুরি শিল্পী হয়ে ওঠা, তো এই দীর্ঘ সময়ের মধ্যে পার্টিকুলার এমন কোনো ব্যক্তি আছেন যার ইম্প্যাক্ট সবচেয়ে বেশি ছিল? সত্যি বলতে ছোটবেলা থেকে হাওড়াতে আমি যার কাছে যেতাম, উনি বাবার বন্ধুস্থানীয় ছিলেন, শিল্পী শ্রী রবীন মণ্ডল। রবীন মণ্ডল ভারত বিখ্যাত শিল্পী, উনি আমাদের হাওড়ায় থাকতেন তখন। পরে শর্ট থেকে চলে এলেন। তো ওনার কাছে যেতাম, ওনার ছবি দেখতাম, কিছুই বুঝতাম না, তখন তো বয়স কম। আস্তে আস্তে যখন ছবি আঁকা শুরু করলাম, তখন উনি সল্টলেক চলে এসছে। তো আমি ওনার কাছে যেতাম, গিয়ে দেখাতাম। আমার প্রত্যেকটা জিনিসই ছবির ক্ষেত্রে আমার চলনটা বা যে জার্নিটা, তার অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছিল ওনার মানসিকতা দিয়ে। কারণ উনি সবসময় বলতেন যে ছবি
হয় দাঁড়ায় কিংবা পড়ে যায়। একটা ছবি বেশ হয়েছে, বেশ মজার, এসব কথার কোনো ভ্যালু নেই। ছবিটা হয়েছে অথবা হয়নি। তুমি যদি বুঝতে পারবে তোমার একটা ছবি হয়েছে, সেদিন তুমি এক্সিবিশনের করার কথা ভাববে, তার আগে ভাববে না। উনি এতটাই কড়া করে কথা বলতেন, ওনার কথাগুলো বলা যায় ছুরির মতো, কিন্তু সেটা আমাকে কাজ করতে চিজেলের মতো। উনি চিজেল করতেন কথা দিয়ে, মানে যেমন পাথর কেটে কেটে একটা মূর্তি তৈরি করে, উনি সেইটা করেছেন। ওই কথার মাধ্যমে আমাকে উনি অনেকটা তৈরি করার চেষ্টা, কতটা তৈরি হয়েছে আমি জানি না, কিন্তু উনি চেষ্টা করে গেছেন যতদিন বেঁচে ছিলেন। এবং আগের যে একক প্রদর্শনী, সেটা উনি ওপেন করতে এসেছিলেন, ইনঅগুরেশনের দিন উনি ছিলেন। উম, এবং উনি সব থেকে বড় কথা যেটা বলতেন, যে বেসিক অনেস্টি যদি তোমার মধ্যে না থাকে, তুমি জীবনে ছবি আঁকতে পারবে না। তুমি বাসে উঠলে, বাস ভাড়াটা না দিয়ে নেমে গিয়ে ভাবলে বাহ আমি 1 টাকা বাঁচিয়ে ফেলেছি, কিন্তু ওই যে 1 টাকা তুমি বাঁচালে, ওই যে ফাঁকি দিলে, ওই ফাঁকিটা তোমার জীবন যাপনে রয়ে গেল, সেটা ছবিতে আসবেই ওই ফাঁকি। এবার উনি বোঝাতেন, শেখাতেন। তো উনি হচ্ছেন আমার সে অর্থে বলতে গেলে মেন্টার। আর এই সাইলেন্ট কাকোফনি, যেহেতু আগের এককে উনি উদ্বোধনের দিন ছিলেন, এবারে তো উনি নেই আমাদের মধ্যে, উনি চলে গেছেন, আমাদের ছিল 2019 সালে। তো আমি এটা ওনাকে ডেডিকেট করেছি, এই এক্সিবিশন, এই প্রদর্শনী ওনাকে উদ্দেশ্য করে উৎসর্গীকৃত আর কি। এই যে একজন শিক্ষকের একটা অবদান, এবং কিভাবে একজন শিল্পীর পেছনে তার শিক্ষকের একটা বিরাট জায়গা থাকে, সেই শিল্পীকে পুরোপুরি শিল্পী হয়ে উঠতে তিনি কতখানি সাহায্য করেন, সেই গল্প আমরা একটু শুনলাম। তবে এবার সরাসরি যাব ছবির কথায়। অসাধারণ কিছু কাজ দেখতে পাচ্ছি, তবে একটু যদি সরলভাবে এগুলো দর্শকদের জন্য ব্যাখ্যা করা যায়। যেমন এই যে ছবিটার সামনে দাঁড়িয়ে আছি, এই ছবিটার নাম হচ্ছে হারবার। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বললাম না, আমি শহর থেকে শহরের উপকণ্ঠে এসছি এবারে। হারবার মানেই যে সবসময় জাহাজ এবং বাকি সব থাকবে তা নয়। হারবারের যে স্পিরিটটা, যেরকম ওখানে একটা বড় ছবি আছে আপনারা দেখেছেন, আমরা দেখছি সেটাও কিন্তু হারবারের স্পিরিট। আমার ছবিগুলো কিন্তু কোনোটাই ফুল রিয়েলিস্টিক নয়, বাস্তবধর্মী পুরোটা নয়। এখানে অনেকটাই অ্যাবস্ট্রাকশনের ছোঁয়া আছে। আমি চেয়েছি যে শহরের যে বললাম না, যে ওই ওই মানসিক জন্তুগুলো মানুষের মধ্যে থেকে গেছে, এবং সেগুলোকে নিয়ে হারবারে এসে আমি হারবারের থেকে কি পাচ্ছি, কিছুটা রিলিফ পাচ্ছি, কারণ সেখানে একটা জল, একটু আকাশ, কিছু পাখি সেখানে থাকে। সেইগুলোকেই আমি একটু অ্যাবস্ট্রাক্ট ফরমেশনে রেখেছি। কোথাও কিন্তু তুমি কোনো পাখি দেখতে পাবে না যার নাক, মুখ, চোখ, ডানা আছে, কিন্তু মনে হবে এটা পাখি উঠছে। তো সেই বিষয়গুলো এভাবে করার, যেমন এই ছবিটাতে যদি আমরা দেখি, এখানে কিন্তু হারবারের সবকিছুই আছে। তার যে জিনিসগুলো থাকে, তার স্টেপস, প্রত্যেকটা আহ, যা যা হারবারে হয়, অনেকগুলো লেয়ার্স থাকে সেখানে। জাহাজ ভেড়ে হারবারে তার অনেকগুলো কি বলে ওই নোঙর দেওয়ার অনেকগুলো জায়গা থাকে, কিন্তু কোনোটাই কিন্তু এখানে রিয়েলিস্টিক ফরম্যাটে আঁকা হয়নি। কিন্তু তুমি দূরে গিয়ে ছবিটা দেখো, তাহলে তো মনে হবে তুমি হারবারটাই দেখছো। তো এটা চেষ্টা করেছে এইভাবে এই এই এতে করবার আর কি। তারপরে এখানে আরেকটা ছবি আছে, যেমন এটাও কিন্তু একটা হারবার, কিন্তু এখানে আমার যেটা মনে হয়েছে, জল এবং জল থেকে উঠে আসা প্রচুর পাখি, যে পাখিগুলো হারবারকে ঘিরে থাকে। কিন্তু এখানেও ওই একই জিনিস, কোনো পাখি কিন্তু মানে পাখি হিসেবে বুঝতে পারবে না যদি তুমি কাছে যাও, কারণ সবটাই রঙের পরত। দূরে গেলে মনে হবে পাখি এবং তার ছায়া এবং যেগুলো উড়ে চলেছে, কিন্তু সবটাই ওই একটা অ্যাবস্ট্রাক্ট ফরম্যাটে করা। আমি বলছি এই যে ছবিটা, এটাও কিন্তু ওই শহরের ছবি, এবং এটা হচ্ছে যদি কখনো রাত্রিবেলা বা দিনের বেলা গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে বা ফ্লাইওভারের নিচে তোমরা দাঁড়াও, তাহলে তো এরকমই একটা দেখবে, মাথার উপরে একটা এরকম হিউজ কনস্ট্রাকশন, তার ফাঁক দিয়ে একটু আকাশ দেখা যাচ্ছে এবং কিছু পাখি উঠছে। এর জন্য এটা নাম দিয়েছে গ্লিমস অফ স্কাই, এক টুকরো আকাশ। সেটা এক টুকরোই দেখা যাচ্ছে, কিন্তু বাকিটা আমি দেখছি শহরের কালো কালো কনস্ট্রাকশন, কোথাও একটু আলোর ছোঁয়া। এটাও কিন্তু যদি তোমরা দেখো, এটাও কিন্তু রিয়েলিস্টিক ফরম্যাটের বাইরে গিয়ে ওই ফ্লাইওভারের যে একটা স্পিরিট আছে, কনস্ট্রাকশনের স্পিরিট, সেইটে তার সঙ্গে একটা আকাশের সম্পর্ক, সেটুকুই একটা ভাবার চেষ্টা করা হয়েছে। মানে সত্যি যত
গল্প শুনছি ছবির, একদম অন্যভাবে কিন্তু দেখছি চারপাশটাকে, যে এভাবেও দেখা যায়, এভাবেও যে স্টিল লাইফের মধ্যে দিয়ে স্টিল লাইফের একটু অ্যাবস্ট্রাক্ট ফর্ম, তার সঙ্গে এই যে উনি যেভাবে বললেন যে অল্প একটুখানি প্রাণের ছোঁয়া, সেটা দিয়ে যে সমাজের নানান দিকের গল্প, মানুষের নানান দিকের গল্প তুলে ধরা যায়, সেটা বোধহয় আজকের প্রদর্শনীতে না এলে কোনোদিনই রিয়েলাইজ করে উঠতে পারতাম না। তবে যাই হোক, একটু পরের ছবির গল্পটা তাহলে শুনি। এই ছবিটাও কিন্তু আমাদের প্রত্যেক দিনের শহরের অভিজ্ঞতা। যখন শহরের মাটি খুঁড়ে কাজ হয়, মেট্রো স্টেশন বা যে কোনো কিছু, ওপরে কিন্তু যা থাকার থাকে, এটা কিন্তু একটা রাত্রির ছবি। ধর দূর থেকে দেখি মাটির নিচে যা কাজ হওয়ার হচ্ছে, উপরে কিন্তু বাড়ি ঘরদোর সবই আছে, এবং সেখানে কোনো কোনো বাড়িতে একটু আলো জ্বলছে, নিচে কিন্তু তার কাজ হচ্ছে। এখানে আরেকটা ছবির কথা আমি বলবো, এই ছবিটা, এটা ভেনিশিয়ান ব্লাইন্ড। ভেনিশিয়ান ব্লাইন্ড আমরা যখন অফিসে দেখি যেটা আমরা নিজের মতো কন্ট্রোল করতে পারি, এবং এটার বাইরে হচ্ছে শহর, ভেতরে আমরা আছি, ঘরের ভেতরে, এবং এটা জানলা। এটা এই কারণেই আমার নিজে খুব প্রিয় সাবজেক্ট, এটা ছোট থেকে এটা আঁকছি আমি। আমরা সবসময় চাই প্রকৃতিকে কন্ট্রোল করতে, সেটা তো পারি না। কিন্তু ভেনিশিয়ান ব্লাইন্ড থাকলে কি হবে, মনে হলো সূর্য আলোটা আমার লাগবে না, আমি কমিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম। এটা পুরোটাই মেকানিক্যালি আমরা করি, কিন্তু তাতে কন্ট্রোল করা যায় না। যেহেতু যায় না, আমরা পারিও না, কিন্তু এইটা আমরা করি। এটাও একটা আমাদের শহুরে জীবনের একটা, কি বলবো, অভ্যেস, যে আমরা কন্ট্রোল করব, আমাদের কাছে টেকনোলজি আছে, আমাদের কাছে কিছু আছে, কিন্তু আমরা পারি না। এটা একটা বলা যেতে পারে বদ অভ্যাস, কন্ট্রোল করার ইচ্ছে, সেটাকেই আমার ভেনিশিয়ান ব্লাইন্ড সেই কারণেই আঁকা। মানে কোথাও গিয়ে আমরা যে মেকি একটা চিন্তা ভাবনায় বিশ্বাসী হয়ে গেছি, যে আমরা এতটা উন্নত হয়ে গেছি, প্রকৃতিকে আমরা কন্ট্রোল করছি, সেই চিন্তাটা একেবারে মানে তুলির আঘাতে ভেঙে দেওয়া বলে এটাকে বোধহয়। অসাধারণ কাজ। তো পরের ছবির গল্পটা এবার শুনি। এইটা খুব ইন্টারেস্টিং আমার কাজ। এটার নাম চাইল্ডহুড মেমোরি। আমি যখন ছোট, যে হাওড়া যে বাড়ির গল্প বললাম, সব বাড়িতেই থাকে, একান্নবর্তী পরিবার হলে সেই বাড়িতে একটা চিলেকোঠা থাকে, যেটা এখন আর নেই, এখনকার বাচ্চারা পায় না। সেই চিলেকোঠার ঘরটা মানে পরিবার সূত্রে প্রথমে পাবে বড়দা, তারপর মেজদা, তারপর শেষদা, তারপর ছোটদা, যার তো খুঁড়তুতো মিলে। আমি ছিলাম ছোট, আমি সবার শেষে পেয়েছিলাম। চিলেকোঠার ঘরে কি হতো, বেশ বড় ঘর ছিল, বাড়ির পুরনো ফার্নিচার, পুরনো বস্তা সব ডাম্প করা হতো, একটা জায়গা দেওয়া হতো, সেখানে সেটা থাকবে। তো সেই জানলা দিয়ে অনেক কিছু দেখা যেত। এইটাই তখন একটা 6, 7, 8, 9, 10 এর ছেলের জন্য চিলেকোঠার ঘরের এই জানলাটা কিন্তু স্বপ্নের জানলা। তখন তো বেশি বাইরে বেরোতো, তো ওই জানলা দিয়ে, আর চিলেকোঠা সবসময় বাড়ির উঁচু ছাদে হতো, ওইখান দিয়ে সব দেখতাম, পাখি টাখি, রাস্তায় কে যাচ্ছে না যাচ্ছে। তো এই চিলেকোঠার ঘরেই অনেক কিছু, এই চিলেকোঠার ঘরে প্রথম প্রেমপত্র লিখেছিলাম, যেরকম হয় সব বাচ্চাই করে, প্রথম কবিতা লিখেছিলাম, সেটাই চিলেকোঠার ঘরে। হ্যাঁ, ওই জন্যই এই ছবিটা আমার খুব প্রিয় ছবি, যেটার নাম আমি দিয়েছি চাইল্ডহুড মেমোরি। সত্যি এইভাবে যে শহুরে জীবনকে তুলে ধরা যায়, নিজের জীবনের নানা অংশ থেকে শুরু করে শহরের ঘুমিয়ে থাকা, শহরের জেগে থাকা, বা গভীর নিদ্রায় গভীর রাতে যখন গোটা শহরটা, সেই সময় শহরের মাটির তলার একটা আলাদা জীবন, সেটাকেও যে ফুটিয়ে তোলা যায়, সত্যি সেটা এই শিল্পী যদি এভাবে প্রমাণ না করতেন, আমরা হয়তো রিয়েলাইজ করতে পারতাম না। এত অসাধারণ দক্ষতা তুলির টানে এবং শিল্পীর মননে, অর্থাৎ কনসেপ্টে, সেটার জন্য সত্যি শিল্পীকে কুর্নিশ জানাই। আর এরকম একটা এপিসোড এরকম একজন শিল্পীর সাথে করতে পেরে আমাদেরও অত্যন্ত ভালো লাগছে। আর ওঙ্কার বাংলার তরফ থেকে শুভব্রত স্যারকে অনেক ধন্যবাদ, ওনার এতটা ব্যস্ত শিডিউল, এক্সিবিশনের মধ্যে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আর সবশেষে দর্শকদের জন্য এটাই বলবো, এই যে শিল্পীরা বারবার বিভিন্নভাবে তুলে ধরছেন প্রকৃতিকে নানান রূপে আমাদের সামনে। আজকে যেমন এই যে শহুরে জীবনের বিভিন্ন দিক, শহরের যে ইট কাঠ পাথরের জঙ্গলের মধ্যেই যে আকাশের একটা ফালি, তার মধ্যেও যে একটা গ্লানি থাকে, যে প্রকৃতিকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি, আমরা যে প্রকৃতির দান, যে প্রকৃতির জন্য আজকে আমাদের সভ্যতার চাকা গড়িয়েছে, আজকে আমরা নিজেরা তার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছি।
এই জায়গাটা শিল্পী আবারও তুলে ধরেছেন। তাই দর্শকদের এটাই বলবো, এই প্রকৃতি আমাদেরই, তাকে কন্ট্রোল করার চেষ্টা না করে তাকে বাঁচিয়ে রাখার, তাকে সুস্থ রাখার চেষ্টাটা বোধহয় আমাদের করা উচিত। কারণ প্রকৃতি আছে বলেই আমরা আছি, আজকে প্রকৃতি না থাকলে আমাদেরও অস্তিত্ব থাকবে না। আজকের মতো টেলিক্যানভাস এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।